লিভার ফেলিওর আজকে ওটা একটা রোগের নাম। বাংলাদেশে এর চিকিৎসা এখনও পর্যন্ত নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এর চিকিৎসা আছে লিভার ট্রান্সপ্লান্টেশন। দর্শক, তবে এখনকার যে সময় সেই সময় কিন্তু লিভার ফেলিওরের নতুন সম্ভাবনা তৈরি করেছে স্টেম সেল থেরাপি। আজকে আমরা সেই স্টেম সেল থেরাপি সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হ্যাপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল হ্যাপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নতুন যে বিষয়টি এসেছে সেটা নিয়ে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন এবং বিষয়টি যদি সংক্ষিপ্ত করে আসলে বোঝানোর চেষ্টা করতেন যে আসলে ঠিক কী ধরনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে লিভার ফেলিওর, লিভার সিরোসিস থেকে লিভার ফেলিওর, এগুলো হচ্ছে আঁতকে ওঠার মতোই নাম। কারণ এই যে রোগগুলো হয়, এই রোগীগুলোকে সম্পূর্ণ সুস্থ করতে হলে লিভার ট্রান্সপ্লান্টেশনের বিকল্প এখনও পৃথিবীতে নেই। কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন ব্যয়বহুল, 35 থেকে 40 লক্ষ টাকা কম করে খরচ পড়ে বাংলাদেশি টাকায়। ভারতে যে করতে হয়, ডোনার লাগে এবং সেই ডোনার আত্মীয়র মধ্যে হতে হবে, সেই ডোনারকে আপনাকেই নিয়ে যেতে হবে। ভারত থেকে কেউ আপনাকে ডোনার খুঁজে দিবে না, বা অনাত্মীয় ডোনার দিয়ে ট্রান্সপ্লান্ট করা আইন সিদ্ধ নয়। এই সমস্ত নানাবিধ কারণে সবসময় আমাদের পক্ষে ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়ে ওঠে না। এবং এই কথাটি খালি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা না। যেসব দেশে ট্রান্সপ্লান্ট অনেক বেশি হয়, যেমন ভারত, আমেরিকা, চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, তারাও কিন্তু তাদের চাহিদার খুব অল্প সংখ্যক মানুষেরই লিভার ট্রান্সপ্লান্ট করতে পারে। এই প্রেক্ষিতে সারা পৃথিবীতেই চেষ্টা আছে স্টেম সেল থেরাপি বা রিজেনারেটিভ মেডিসিন ব্যবহার করে যদি ট্রান্সপ্লান্টকে ঠেকিয়ে দেওয়া যায় বা বিলম্বিত করা যায় বা ট্রান্সপ্লান্ট না করে মানুষকে সুস্থ রাখা যায়। এই প্রেক্ষাপটে 2017 সালে আমরা বাংলাদেশে প্রথম স্টেম সেল থেরাপি শুরু করি, যা আসল নামটি হচ্ছে অটোলগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ আমরা রোগীকে ইঞ্জেকশন দিয়ে রোগীর বোন ম্যারোকে স্টিমুলেট করে, অস্থিমজ্জাকে স্টিমুলেট করে সেখান থেকে রোগীর রক্তে স্টেম সেল নিয়ে আসি। রোগীর রক্তে যখন প্রচুর পরিমাণে স্টেম সেল তৈরি হয়, সেই স্টেম সেলগুলোকে বিশেষ প্রক্রিয়ায় রোগীর রক্ত থেকে আলাদা করে নিয়ে এসে রোগীর লিভারে সরাসরি আমরা সরবরাহ করি। এতে আমরা যেটি দেখেছি যে রোগীর লিভার ফাংশন যতটুকু অবশিষ্ট আছে তার ইমপ্রুভমেন্ট ঘটে, রোগীর লিভারের ক্ষতির মাত্রা কমে আসে। ফলে রোগীর এটি নতুন লিভার তৈরি না হলেও অধিকাংশ ক্ষেত্রে রোগীরা এতে উপকৃত হন। যাদের হয়তো এখনই ট্রান্সপ্লান্টের দরকার ছিল, তাদের হয়তো আরও অনেক দিন পরে ট্রান্সপ্লান্টের দরকার পড়ে। যাদের হয়তো মাসে 3 বার করে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিলো, তাদের হয়তো 3 মাসে 1 বার হাসপাতালে ভর্তি হতে হয়। আমি কখনোই বলছি না যে এটি শতভাগ কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি, কিন্তু বেশিরভাগ মানুষ বা অনেক মানুষই এতে লাভবান হচ্ছেন। এবং আমাদের যে অভিজ্ঞতা তা নিয়ে যে আমরা শুধুমাত্র সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাবার চেষ্টা করছি, মিডিয়ার সাহায্যে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাই নয়। আমরা কিন্তু বিজ্ঞানকে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করেছি। পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে এ পর্যন্ত আমাদের 60টির বেশি প্রকাশনা রয়েছে। এবং বাংলাদেশের সরকার যে স্টেম সেল থেরাপির গাইডলাইনটি তৈরি করেছেন, সেটি প্রণয়নে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাথে আমি নিজে এবং আমার সহকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছি। সবচেয়ে বড় কথা, পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান একাডেমির যে পার্টনারশিপ, ইন্টার একাডেমি পার্টনারশিপ, তারাও সারা পৃথিবী থেকে 12 জন বাছাই করা স্টেম সেল বিজ্ঞানীর মধ্যে আমাকে বাছাই করেছিলেন এই বিষয়টি আন্তর্জাতিক প্রকাশনার জন্য। আমরা বাংলাদেশে স্টেম সেল সোসাইটি গঠন করেছি, আমি তার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। প্রতি বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিডের সময় অনলাইনে একটি করে বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন করেছি, যেখানে চিকিৎসা বিজ্ঞানী ছাড়াও পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা স্টেম সেল নিয়ে গবেষণা করছেন তারা সম্পৃক্ত হন, বিদেশ থেকেও আসেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবার এই সম্মেলনের উপলক্ষে বাণী প্রদান করেন। আমি যা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে স্টেম সেল থেরাপির মাধ্যমে শুধু যে লিভার রোগের চিকিৎসাই সম্ভব তা না, অনেক রোগের চিকিৎসা সম্ভব এবং এটি হয়তো আগামীর চিকিৎসা। সেই আগামীর কাজটি আমরা আজকে করার চেষ্টা করছি। আমরা হয়তো এখনও বালুকণা বেশে বালু নিয়ে নাড়াচাড়া করছি, মহাসাগরের পুরোটাই হয়তো আমাদের এখনও দেখা বাকি। কিন্তু সেই জায়গাতে যাওয়ার জন্য কাজটা যদি আমরা শুরু না করি, তাহলে ভবিষ্যতে বাঙালি তো আর সেই মহাসাগর পার দিতে পারবে না। আমরা সিলেটবাসীর কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আমার নিজের বাড়ি সিলেট, আমি সিলেট শহরের ছড়ারপাড় কালীঘাট এলাকার স্থায়ী বাসিন্দা, আমার পৈতৃক নিবাস। ফলে যখন ঢাকার বাইরে স্টেম সেল থেরাপির কাছে করার চিন্তা এসছে, আমি প্রথমে সিলেটকে বেছে নিয়েছি। আর সিলেটের মানুষের কাছে কৃতজ্ঞতা, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন, আমরা এখানে কাজটি করতে পেরেছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে জানাতে সক্ষম হচ্ছেন। যদি ঢাকার বাইরে সিলেটে স্টেম সেল করা যায়, আমি নিশ্চিত যে আরও বড় বড় শহরগুলোতে অন্তত স্টেম সেল থেরাপি করা যাবে। এবং এই যে আজকে সিলেটে আমরা কাজটি করলাম, এটি অদূর ভবিষ্যতে আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে, বাংলাদেশে আরও অসংখ্য মানুষ এই প্রক্রিয়া বেনিফিটেড হবে। স্যার, আমি একটি জানতে চাচ্ছি যে আসলে ওই যে কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে মানুষের অনেক ধারণা আছে, কিন্তু লিভার প্রতিস্থাপনে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আবার এটি মেড হয়, সেই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু বলতেন। লিভার ট্রান্সপ্লান্টেশনের যে সুবিধা সেটি হচ্ছে যে লিভার দান করলে অনেকের ধারণা যে আমার তো একটি লিভার, 2টি কিডনি, একটি কিডনি দিলে সমস্যা নেই, লিভার দিলে তো লিভার চলে গেল, তা কিন্তু না।
যার কাছ থেকে লিভারটি নেওয়া হয় অর্থাৎ যিনি লিভার দান করেন তার রাফলি লিভার 3 ভাগের 1 ভাগ নেওয়া হয় এবং যিনি লিভারটি নেন অর্থাৎ লিভার গ্রহীতা তার নষ্ট লিভারটি পুরোপুরি বাদ দিয়ে ওই 3 ভাগের 1 ভাগ লিভারই লাগিয়ে দেওয়া হয় রাফলি। এই যে 3 ভাগের 1 ভাগ লিভার দিলাম তাহলে আমার লিভারের কী হবে, আর যে আমি মাত্র 3 ভাগের 1 ভাগ লিভার নিলাম আমার লিভারের কী হবে? লিভার কিন্তু গাছের মতো বড় হয়, লিভার রিজেনারেশন ক্যাপাসিটি আছে, ফলে লিভারটি একদম স্বাভাবিক আকার আকৃতি ফিরে পায় এবং মাসখানেক পরে দেখা যায় যে যিনি দিয়েছেন এবং যিনি নিয়েছেন তাদের লিভার পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গিয়েছে। ফলে এটি নিরাপদ পদ্ধতি। সমস্যা হচ্ছে যে অপারেশনটি অত্যন্ত জটিল, এটি 3-4 জন দক্ষ সার্জন সেট লাগে, লম্বা অপারেশন, শুধুমাত্র সার্জন দিয়ে হয় না, এখানে হেপাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একইভাবে ল্যাবরেটরি সাপোর্ট স্টাফ, ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলজি, নার্সিং স্টাফ, আইসিইউ ইত্যাদি একটা বিরাট ভূমিকা আছে। এটা একটি সমন্বিত উদ্যোগ, অর্থাৎ ওই 10 মিলে করি কাজ হারে দিতে নাহি লাজ টাইপের একটি উদ্যোগ, এবং যারা এভাবে সফলভাবে এই কাজটি করতে পেরেছে তারাই সফল হয়েছে। তো আমাদের দেশে এখনও হয়নি, এটি আমাদের জন্য হতাশার, কিন্তু আশার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তার নির্দেশে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশা করছি যে সামনেই হয়তো বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউট সহ একাধিক প্রতিষ্ঠানে সরকারিভাবে লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু হবে। তা যদি হয় বেসরকারি খাতে এটি ছড়াবে এবং হয়তো আগামী বছর বা 2 বছরের মধ্যে আমরা অনেক বেশি সংখ্যক লিভার ট্রান্সপ্লান্টেশন এদেশে হতে দেখব। স্যার, লিভারের সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি এবং ঠিক কী কী কারণে আসলে লিভারের সমস্যায় আক্রান্ত হন মানুষ, খাদ্যাভ্যাস বা জীবন আচরণ, মূল বিষয়গুলো আসলে কি? বাংলাদেশে লিভার রোগের বা লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের মূল কারণ হচ্ছে 1 নম্বরে হেপাটাইটিস বি ভাইরাস, 2 নম্বরে ফ্যাটি লিভার, 3 নম্বরে হেপাটাইটিস সি ভাইরাস। ফ্যাটি লিভার একসময় ছিল না বললেই চলে, ইদানিং খুব বাড়ছে এবং এটি আমার ধারণা যে এখন দ্বিতীয় স্থানে থাকলেও সামনে এটি বি ভাইরাসকে ছাড়িয়ে যাবে। আপনি যেমনটি বলছিলেন খাদ্যাভ্যাস এবং জীবনচালনার সাথে লিভার রোগের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ ফ্যাটি লিভার একটি লাইফস্টাইল ডিজিজ। যাদের জীবনযাত্রা সিডেন্টারি অর্থাৎ যারা কায়িক পরিশ্রম কম করেন, অতিরিক্ত শর্করা চর্বি যাতে খাওয়ার গ্রহণ করেন তাদের লিভারের চর্বি জমার একটা আশঙ্কা থাকে। ফলে আমরা এখন দেখি যে আমরা আসলে বাস্তবতার নিকার কাজেই তাগিদেই হয়তো দেরি করে বাসায় ফিরছি, সবাই প্রফেশনে ব্যস্ত, আগের মতো হাঁটাহাঁটি করার নিজের দিকে সময় দেওয়ার সুযোগ থাকে না, দেরি করে ফিরে খেয়েই ঘুমিয়ে যাচ্ছি, ফাস্টফুড কালচার আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, আমাদের বাচ্চারাও তাই। ফলে আমাদের সে ফ্যাট লিভারটা মারাত্মকভাবে বাড়ছে। এছাড়া কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস, যেমন রক্তে চর্বি, থাইরয়েডের সমস্যা, এই সমস্ত কারণে কিন্তু ফ্যাটি লিভার হয়। যেহেতু বাংলাদেশে ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি, ফলে আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি খুব বেশি। আমরা যে প্রচুর পরিমাণে ভাত খাই সেটি ফ্যাট লিভারের জন্য ঝুঁকির কারণ। পাশাপাশি আমাদের জেনেটিক গঠন, ভারতীয় উপমহাদেশের মানুষের পেটে চর্বি জমে সবার আগে, পাশ্চাত্যের মানুষের চর্বি জমে সারা শরীরে একইভাবে। এই পেটে চর্বি জমলে লিভারেও চর্বি জমে। এই সমস্ত নানাবিধ কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে ফ্যাট লিভারের প্রবণতা ইদানিং খুব বেশি। স্যার, প্রচলিত একটা ধারণা আছে যে যারা অ্যালকোহল পান করেন তাদের লিভারের সমস্যা হয়, সেটা আসলে কতটুকু যৌক্তিক? সেটিও একদম সত্যি কথা। অ্যালকোহল থেকেও লিভারে চর্বি জমে, তাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি। আর যাদের অ্যালকোহল না খেয়েই, আমি যেমনটি বলছিলাম জীবনচারের কারণে বা অন্যান্য রোগের কারণে ফ্যাটি চর্বি জমে, তাদেরকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ন্যাফেল্ডের রোগী বলি। এই যাদের লিভারে অ্যালকোহলের কারণে চর্বি জমে, এই সমস্ত মানুষদেরও কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটি সুবিধা হচ্ছে যে যদি সে অ্যালকোহল ব্যবহার বর্জন করে দেয় তার লিভার কিন্তু নাটকীয়ভাবে উন্নতি হয়। তো আমাদের একটি সৌভাগ্য যে বাংলাদেশে এখনও অ্যালকোহলটি ধর্মীয় এবং সামাজিক কারণে অত বেশি র্যাম্পেন্ট না, ফলে আমরা এখনও সেভাবে অ্যালকোহলের রোগী বাংলাদেশে পাই না। কিন্তু আমাদের প্রতিবেশী অনেক অঞ্চলে, যেমন ভারতের ত্রিপুরা রাজ্যে, কিন্তু অ্যালকোহল হচ্ছে লিভার ডিজিজের প্রধান কারণ। অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, জানার চেষ্টা করছিলাম লিভার সংক্রান্ত সমস্যা, কথা বলছিলাম অধ্যাপক মাহতাব আল মামুন স্বপ্নের সাথে। আশা করি অনুষ্ঠানটি আপনাদেরও ভালো লেগেছে এবং জানতে পেরেছেন অনেক কিছু। অবশ্যই মেনে চলতে হবে, সুস্থ থাকতে হলে সেটা মেনে চলার কোনো বিকল্প নেই।